প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। বলো, তোমার ইন্ট্রোডাকশন বলো। স্যার, আমার নাম শীতল দাস। আমি হুগলি জেলায় আমার বাড়ি। আমি 2009 সালে মাধ্যমিক পাস করেছি। 2011 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপরে 2015 সালে আমি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড় মঠ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি ডিপ্লোমা করেছি। আচ্ছা। তারপরে আমি 2015 থেকে 2017 এই এই 2 বছর আমি একটা প্রাইভেট কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো কনস্ট্রাকশন ওখানে চাকরি করেছি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার। এবার তারপরে আমি গভর্নমেন্ট প্রিপারেশন নিই গভর্নমেন্ট জবের জন্য। 2018-তে আমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাজ এ কন্ট্রাকচুয়াল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ জয়েন করেছি এবং আপ টু টিল ডে আমি ওখানেই কর্মরত আছি। কোথায়? এটা টেকনিক্যাল এডুকেশন কোন গভর্নমেন্ট কলেজে? টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। কোন গভর্নমেন্ট কলেজে? রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোমার বাড়ি বললে কোথায়? বাড়ি স্যার হুগলি। আচ্ছা, হুগলি থেকে তুমি এখন রাজগঞ্জে কাজ করছো। আচ্ছা, তো তোমার যদি টোটাল হ্যাঁ, এক্সপিরিয়েন্স আমি দেখি, তাহলে তোমার কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স মোটামুটি 2 বছর মতো, তাই তো? হ্যাঁ, কম বেশি, মানে 2 বছরের একটু কম, 1 বছর 9 মাস মতো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে তুমি এখন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছো, তাই তো? ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বলতে পারেন। হ্যাঁ, ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছো। আচ্ছা, তো তোমার চয়েস কি রয়েছে? স্যার, ফার্স্ট চয়েস রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেকেন্ড চয়েস হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট, থার্ড চয়েস হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো মানে প্রথমের চয়েসটাই পিডাব্লিউডি কেন? পিডাব্লিউডি তে স্যার মাল্টিপল কাজের স্যার অপশনটা আছে। আর আমি যে বিল্ডিং এর যে কাজটা করেছি সেটাও আমার এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। প্লাস আমি যে ল্যাবের যে এতদিনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকেও আমি অ্যাপ্লাই করতে পারবো বলে আমার মনে হয়েছে। তো সেই কারণে। আচ্ছা, ল্যাবে সব রকমই টেস্ট তুমি দেখেছো, তাই তো? হ্যাঁ, মোরাললেস, মোটামুটি। না, একটা পলিটেকনিক কলেজে যখন তুমি পড়াচ্ছ, তার মানে তোমাকে মোটামুটি সিলেবাস যদি কভার করতে হয়, হ্যাঁ, তো সিলেবাসের যতগুলো আছে ততগুলো মোটামুটি ও ততগুলো আমাদের করা হয়েছে। এবার তার বাইরেও মানে তো অনেক আমি সময় স্যার যদি অনেক। এখানে ক্লাসিফাই করি, তার মানে তুমি সয়েল, কংক্রিট, সিমেন্ট, প্রতিটা বিল্ডিং মেটেরিয়ালই মোটামুটি জিনিসপত্র দেখেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সয়েলের এসপিটি টেস্ট জানো? এসপিটি হ্যাঁ স্যার। এই টেস্টটা সম্পর্কে একটু বলো তো, ব্যাপারটা কি, মানে কেন করা হয়, ব্যাপারটা কি হয়? আচ্ছা, হ্যাঁ। যখন যখন আমরা কোনো সয়েলের ফাউন্ডেশন করতে যাব, তার আগে আমরা এসপিটি টেস্টটা পারফর্ম করি সয়েলের এক্সাক্ট বিয়ারিং ক্যাপাসিটি কত আছে সেটা বোঝার জন্য। তার জন্য আমাদের সয়েলের মানে যে লেভেলে গিয়ে আমরা ফাউন্ডেশনটা করব সেই লেভেল পর্যন্ত একটা হোল করা হয় মাটিতে। এবং আহ, তার জন্য স্যার স্যাম্পলার ইউজ করতে হয়, মানে হোলটা আফটার হোল করার পর আমরা একটা স্যাম্পল ওখানে মানে রেডি করতে হয়। যে জায়গাটা আমরা ফাউন্ডেশন শুরু করব সেই বেড লেভেলটা প্রথমে পেলাম। তারপরে ওখানে স্যার একটা স্যাম্পলার আছে, সেটাকে স্প্লিট স্প্লিট প্লুন স্যাম্পলার বলে। তো ওই স্যাম্পলারটাকে দিয়ে তার তার সেখানে একটা স্যার প্লাঞ্জার থাকে যার ডায়ামিটার থাকে হচ্ছে 50 ডায়ামিটার একটা প্লাঞ্জার থাকে। তো সেই প্লাঞ্জারটা দিয়ে আমরা টেস্টটা পারফর্ম করি
এবং সেখান থেকে বেসিক্যালি আমরা বিয়ারিং ক্যাপাসিটি ডিটারমাইন করতে পারি ওই সয়েলে। আচ্ছা, একটা ওয়েট ঝুলিয়ে পরে নিচে ফেলা হয় না? হ্যাঁ স্যার, 63.5 কেজি ওয়েট, 75 সেন্টিমিটার ফ্রি ফল করে আমরা তার ডেপথ, প্রথম 150 mm ডেপথ আমরা কাউন্ট করি না, সেটাকে আহ, তারপরে 150 mm, তারপরে 150 mm, মানে সেকেন্ড 150 mm, থার্ড 150 mm আমরা মানে লাস্ট 300 mm আমরা কাউন্ট করি। সেখানে আমরা কতগুলো ব্লো হলো সেটাকে, সেটাকেই আমরা কাউন্ট করি, সেটাকে আমরা বলি এন ভ্যালু। এবার ওই এন ভ্যালুর মধ্যে দিয়ে আমরা ফাই মানে সয়েলের যে ইন্টারনাল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ওটা ডিটারমাইন করি। ওখানে একটা গ্রাফ আছে, অ্যাকর্ডিং টু 9 to কোডটা আমার 9 to 1 4 আই গেস, মানে তো ওই কোড অনুযায়ী আমরা করি। আচ্ছা, এই স্প্লিট স্পুন স্যাম্পলার যেটা তুমি বললে, তো সেটা দিয়ে কি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কালেক্ট করা সম্ভব? রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলসটা স্যার একটু ঠিক ক্লিয়ার হলো না। মানে তুমি কি আমাকে প্রশ্ন করছো? মানে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলটা মানে যদি সয়েলের এক্সাক্ট ডেনসিটি, মানে আনডিস্টার্ব সয়েল কালেক্ট করার ব্যাপারটা আমরা করতে পারি। না, আমি জিজ্ঞেস করছি মানে সুইট স্পুন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। স্যাম্পল কি কালেক্ট করা সম্ভব? স্যার আমার ঠিক এই বিষয়টা মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, এসপিটি টেস্ট যেটা আছে, এটা আইএস কোড কোথায় আছে? আইএস কোডে আছে কি এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে, তবে আমি খুব একটা শিওর নয়। আমার যতটুকু আহ, আমি স্যার খুব একটা শিওর নয়, আমার মনে যতটুকু পড়ছে 9 to 1 4, কিন্তু আমি আমি নট কোয়াইট শিওর, আমি দেখে নিতে হবে। আচ্ছা। আচ্ছা, প্লেট প্লেট লোড টেস্টের নাম শুনেছো? প্লেট লোড টেস্ট। হ্যাঁ শুনেছি, আমি নিজে হাতে পারফর্ম কোনোদিন করিনি, কিন্তু আচ্ছা, এই প্লেট মোটামুটি লোড পড়েছি টেস্ট, আর কি। প্লেট লোড টেস্টও তো জেনারেলি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে ইউজ করা হয় নাকি? হ্যাঁ তাহলে আমরা এসপিটি হ্যাঁ, কোথায় ইউজ করব আর কোথায় প্লেট লোড টেস্ট ইউজ করব? মানে স্যার এসপিটি দিয়েও করা যায়, আর প্লেট লোড টেস্ট দিয়েও করা যায়। মানে যে কোনো আহ, সয়েলে যে কোনো কিছু ইউজ করা যায়? আমার স্যার ঠিক জানা নেই মানে প্লেট লোড টেস্ট মানে পার্টিকুলার কোনো সয়েলের পারপাসে যদি করা হয়। আচ্ছা, তাহলে অ্যাকুরেসি বেশি কোনটাতে? এসপিটিতে অ্যাকুরেসি বেশি না প্লেট লোড টেস্টের অ্যাকুরেসি বেশি? আহ, খুব মানে ক্যান আই গেস, মানে আমি কি একটু বলতে, মানে আমি খুব একটা শিওর নয়, কিন্তু আমি কি বলতে পারি? হ্যাঁ, বলো দেখি, কি বলছো মানে তো শুনি। আহ, মানে এসপিটি টেস্টের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন ভ্যালুর থ্রু দিয়ে পাই, মানে কতগুলো ব্লো এসছে তার থ্রু দিয়ে আমরা না না, পাই আমি ডিটারমাইন সেসব করি। আমি জানি, ধরে নাও আমি সমস্ত কিছুই জানি, আমি সব জানতাম। আমি তোমাকে প্রশ্ন করেছি কোনটার অ্যাকুরেসি বেশি। হ্যাঁ, আমার আমার ধারণা এসপিটির অ্যাকুরেসি বেশি, কারণ আহ, যে আমরা যেটা পাচ্ছি হচ্ছে প্লেট লোড টেস্ট দিয়ে, সেটা একটা স্যার ঠিক আছে, ছেড়ে ফর্মুলার দাও থ্রু দিয়ে ছেড়ে দাও আমরা বার ছেড়ে করি দাও ছেড়ে দাও। এসপিটি। আচ্ছা, ট্রায়াক্সিয়াল টেস্ট আমরা কেন করি? ট্র্যাক্সিয়াল টেস্টের থ্রু দিয়ে স্যার সয়েলের নিচে যখন ফাউন্ডেশনটা থাকছে, তখন তার এক্সাক্ট কন্ডিশন যেরকম হচ্ছে সয়েলের নিচে যে ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে তার, তো সেই এক্সাক্ট কন্ডিশনটাকে আমরা কপি করি, একদম রিপ্রেজেন্ট করি ল্যাবে। তো সেই সেই এক্সাক্ট কন্ডিশনে সয়েলটা কত লোডে গিয়ে ফেল করছে, কত শেয়ার স্ট্রেংথ দিতে মানে পারছে, সেই তুমি এক্সাক্ট বলছো যে কন্ডিশনে। সিসি হোক, সিইউ হোক, সিটি হোক, বা যাই হোক না কেন, সবগুলোতে সেম মানে ফাউন্ডেশনের নিচে সয়েলটা একই রকম ভাবে কাজ করবে? না, অবশ্যই নয় স্যার, প্রত্যেকটা ক্ষেত্রে সয়েলের কন্ডিশন আচ্ছা, আমরা আলাদা, মানে সিইউ সয়েলের টেস্টটা, সিইউ টেস্টটা কোন সয়েলের জন্য কাজে লাগবে, সিইউ টেস্টটা? কনসোলিডেটেড আনড্রেন টেস্ট। স্যার একটু ভাবছি। স্যার স্যার একটু মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, সিডি টেস্টটা কোন সয়েলকে রিপ্রেজেন্ট করবে?
সিডি টেস্টটা স্যার কনসোলিডেটেড ড্রেন টেস্ট, তো ওটা স্যার লং টার্ম স্টেবিলিটি কে ডিনোট করবে, রিপ্রেজেন্ট করবে আর কি। মানে যে কোনো মানে সয়েলের ওটার লং থ্রু দিয়ে আমরা টার্ম, লং টার্ম, যে কোনো সয়েলের। হ্যাঁ হ্যাঁ স্যার, যে কোনো স্যার লং টার্ম স্টেবিলিটি রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তার মানে আমি যদি একটা বাড়ি বানাই, দিয়ে ধরো সেখানে আমি একটা আইসোলেটেড ফুটিং বানাচ্ছি, তাহলে সেই সয়েলটার আমাকে কি সিটি টেস্ট করে দেখতে হবে? একটা G+3 বানাচ্ছি ধরো, কারণ আমার তো লং টার্ম স্টেবিলিটি, আমার ডিজাইন পিরিয়ড ধরো হচ্ছে 75 বছর আমি নিয়েছি। হুম, হ্যাঁ সেক্ষেত্রে যদি লং টার্ম আমরা দেখি তো লং টার্ম স্টেবিলিটি করতে গেলে আমাদের ওটাই টেস্ট করতে হবে। মানে তুমি জানো যে আমাদের একটা বিল্ডিং প্ল্যান করে পরে পাস করাতে হয়, এসব ব্যাপার আছে, তো সেখানে এই সিটি টেস্ট করে দেখা হয়। মানে স্যার সিডি টেস্টটা তো স্যার অনেক লং টার্ম, অনেক অনেক টাইম লাগে, তো আমরা অনেক সময় কোড করি কোন না কোন সিডি ধরনের টেস্টটা। স্ট্রাকচারের জন্য করব আমি সিটি টেস্ট তাহলে? আমার স্যার মানে দেখতে হবে, আমার স্যার অতটা আইডিয়া নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে FCR বলতে কি বোঝো, FCR? ফ্লেক্সচারাল স্ট্রেংথটাকে, কংক্রিটের ফ্লেক্সচারাল স্ট্রেংথটাকে বোঝাচ্ছে এক্সটিআর এর থ্রু FCR দিয়ে। দিয়ে? আচ্ছা। আর হুম, ডাইরেক্ট টেনশন কি দিয়ে বোঝায় তাহলে? ডাইরেক্ট স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা, এই যে ফ্লেক্সচারাল যে টেনশনের আমি বের করব ভ্যালুটা, সেটা কোন লোড মানে কোন টেস্ট দিয়ে বের করব জানো? ফ্লেক্সচারাল স্ট্রেংথটা হুম। ঠিক স্যার জানা নেই, আমি করতে পারি নিজে হাতে করিনি, জানা নেই। ঠিক আছে, তুমি পড়াশোনা তো করেছো, পড়াশোনা তো তো পেয়েছো নিশ্চয়ই কোথাও। হ্যাঁ সবেই মানে তোমার স্যার প্র্যাকটিক্যাল স্প্লিট জানতে হবে টেনসাইল, তার কি মানে নেই। স্প্লিট টেনসাইল স্ট্রেংথ আমরা পড়েছি, কিন্তু না, আমি ফ্লেক্সচারাল ফ্লেক্সচারালটা স্ট্রেংথ, জানতে চাইছি। ফ্লেক্সচারালটা কি স্প্লিট দিয়ে জানা যায়? স্প্লিট দিয়ে তো স্যার ওইভাবে, স্প্লিট দিয়ে তো স্যার বেন্ডিং আসছে না, আমরা ফ্লেক্সচারাল স্ট্রেংথ পাবো না। তাহলে তো আমার স্প্লিট স্যার দিয়ে আমরা কি মানে পাই? স্প্লিট দিয়ে পরে আমরা কি পাই? স্প্লিট দিয়ে স্যার ডাইরেক্ট টেনসাইল তার পাওয়া সম্ভব আর স্প্লিট দিয়ে, স্প্লিট টেনসাইল স্ট্রেংথ। সেটা FCR এর কত হয় জানো? FCR এর সাথে সেটা সূত্র কি হয়? না স্যার, না জানি না। আচ্ছা। আচ্ছা, আহ, এই যে স্প্লিট টেনসাইলের কথা তুমি বললে, এখানে স্যাম্পেলটা সাইজ কত হয়? স্যাম্পেলটা স্যার 100 mm ডায়ামিটার হয়, আর সিলিন্ড্রিক্যাল একটা স্যাম্পল হয় যেটার ডায়ামিটার হচ্ছে 100 mm, আর লেন্থটা ঠিক আমার স্যার মনে আসছে না, লেন্থ একটা আছে, মনে আসছে না। তাহলে তুমি একটা জায়গাতে ল্যাবে কাজ করছো, তো ইউ শুড নো এভরি টেস্ট, তাই না? মানে এটা তো আমরা আশা করতেই পারি তোমার কাছ থেকে। ঠিক আছে, তুমি আমাকে বলো, হ্যাঁ স্যার, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট হয়, কম্প্যাক্টিং ফ্যাক্টর। হ্যাঁ স্যার। তো কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টে নিচে একটা সিলিন্ডার থাকে, জানো তো, একদম নিচে একটা সিলিন্ডার থাকে। হুম, সেই সিলিন্ডারটার ডায়ামিটার কত হয়? হ্যাঁ, 127 mm হয় ডায়ামিটারটা। আমি আমি স্যার দেখতে হবে, মনে করছি না। মনে পড়ছে না। আচ্ছা, কম্প্যাক্টিং ফ্যাক্টরের ভ্যালু 0.8, তাহলে তার ইকুইভ্যালেন্ট স্লাম্প কত হবে?
25 to 50 mm, 25 mm, লো আচ্ছা। লো ক্যাটাগরির মধ্যে পড়বে, লো আচ্ছা, আর্চিবিলিটি। তুমি তো সাইটেও কাজ করেছো এলএনটিতে। তো এলএনটিতে তুমি যখন সাইটে কাজ করেছো, তাহলে আমি আশা করি তুমি এসব প্রশ্নের উত্তর পারবে। সেটা হচ্ছে যে তুমি আমাকে বলো যে রডের একটা রোলিং মার্জিন চেক করা হয়, রোলিং মার্জিন জানো? না স্যার, আমার ঠিক রোলিং। তুমি এলএনটিতে ছিলে 2 বছর, সাইট এক্সিকিউশনে আমি স্যার রোলিং বেশিরভাগ, আমি স্যার মোস্ট অফ দ্য টাইম ফিনিশিং পারফর্মই করেছি, ফিনিশিং। স্ট্রাকচার খুব একটা। হ্যাঁ স্যার। তুমি আগে বলবে তো যে তুমি ফিনিশিং করেছো, এটা বলো তুমি আমাকে, তোমাকে তো জানাতে হবে যে আমি ফিনিশিং এ ছিলাম। আচ্ছা, গুড। আচ্ছা, তুমি ঝটঝট করে বলো আমাকে যে আহ, একটা করিডোর আছে, একটা করিডোর আছে, সেখানে আমাকে টাইলস বসাতে হবে। আমি কোন দিক থেকে শুরু করব? আমাদের স্যার ইনিশিয়াল স্টাইল শুরু হবে একদম কর্নার থেকে, কোন একটা কর্নার থেকে শুরু হবে ইনিশিয়াল আমি একটা টাইলটা। করিডোর বলছি, একটা করিডোরের একটা কর্নার, যে কোনো একটা কর্নার ধরে নেবো। হ্যাঁ স্যার, কোন একটা কর্নার থেকে শুরু হয় ইনিশিয়াল টাইলটা। আচ্ছা, কোন দিকের মানে কোনো স্পেসিফিক নেই, আমি একটা করিডোর রয়েছে, আমি যে কোনো একটা কর্নারকে ধরেই শুরু করতে পারি? মানে স্পেসিফিক করে দেওয়া থাকে ড্রয়িং, একটা ইনিশিয়াল টাইল মার্ক করে না, দেওয়া আমি থাকে, ড্রয়িং সেই এর মার্ক কথা থেকে বলছি শুরু। না। তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি কি বলছো? সে তো ওখানে তো অনেক কিছুই করে দেওয়া থাকে, তুমি তো দেখে দেখে, তাহলে তুমি ইঞ্জিনিয়ার হলে কি? তাহলে তো ডিজাইন করে ওরা দিয়ে দিয়েছে, সবই মার্ক করে দিয়েছে, তুমি করতে করতে যাবে। বাট আমাকে কোন দিকটাতে করতে হবে, কোন ফ্যাক্টরটার উপর ভেবে পরে আমাকে টাইলসটা বসাতে হবে? তুমি তো এক্সিকিউশনে ছিলে, তোমাকে তো এখানে হ্যাঁ কোয়ালিটির কোশ্চেন করে তো লাভ নেই। হ্যাঁ, মানে টাইলটা স্যার যত পারি আমাদের কম ওয়েস্টেজ হবে, যত মানে সেইটা মাথায় রেখে আমাদের শুধু ওয়েস্টেজ, কাজটা আর শুরু কোনো কিছু করতে হবে। দেখবো না? ওয়েস্টেজ, তারপরে মানে মানে স্ল্যাবটার কতটা লেভেল ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিছু চেক করতে হ্যাঁ, হবে স্ল্যাবটার তারপরে। লেভেল আমি কোন দিকে করব, লেভেলটা? একটা টাইলস যখন বসাবো তখন লেভেল আমি কোন দিকে করব, কোন দিকে শুরু করলে পরে আমার লেভেলটা ঠিকঠাক থাকবে? করিডোর স্যার, যে দিকটা স্যার ওয়াটার ড্রেনেজ আছে সেদিকটায় আমাকে স্লোপ করতে হবে। তাহলে এতক্ষণ ধরে এই একটা এইটুকু কথা বলতে তুমি কর্নার বলছো, এই বলছো, সেই বলছো, তাহলে জানো তুমি আচ্ছা, আমি ঠিক জিনিসপত্রগুলো, কোশ্চেন, তাহলে ভিতরে রয়ে গেলে হবে কি করে? যাই হোক, মানে ঠিক আছে। কোশ্চেনটা আমি ঠিক। আচ্ছা, ধরো টাইলস রয়েছে, ঠিক আছে, তুমি কোশ্চেন বুঝেছো আশা করি। একটা টাইলস রয়েছে, সেই টাইলসটার আহ, নিচে যে মোটার প্যাকিং হয়, সে মোটার প্যাকিং যেটা, সেটা কত অব্দি ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে? স্যার 18 to 20 mm আমরা করে থাকি। না, আমি ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছি। ম্যাক্সিমাম স্যার 20 mm পর্যন্তই আমরা অ্যালাউ করছি। আচ্ছা, মানে এটা মেনটেন হতো, দেখেছো তুমি? মেনটেন মেনটেন হতো, যদি মেনটেন না হয় তার থেকে বেশি যদি তার থিকনেস চলে আসে, তখন আমরা স্ক্রিড কংক্রিট করে দেবো, যাতে আমাদের মোটার থিকনেসটা কম থাকে, কম করা যায়। গুড, 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 গুড। আচ্ছা, নিচে যে মোটার আমি দেব বা মোটার প্যাকিং করব, সেখানে আমি কি 7 পয়েন্ট, সরি 7 বলছি, 4.75 ডাউন, 4.75 ডাউন এগ্রিগেটই শুধু ইউজ করব, নাকি 10 ডাউন এগ্রিগেটই ইউজ করতে পারি মোটারে? মটারে তো স্যার এগ্রিগেট ইউজ করি না। আচ্ছা, মটার তো স্যার মানে মোটারে বালি স্যান্ড আর, দিই না? আমি কি কোশ্চেনটা করলাম না না, শুনেছো? ফাইন এগ্রিগেট ইউজ করি, হ্যাঁ 4.7 mm তাহলে ফোর পয়েন্ট ডাউন। সেভেন 4.75 ডাউন যদি হয়, সেটাকে কি বলবো, এগ্রিগেট বলবো না স্যান্ড বলবো? আর স্যান্ড কি এগ্রিগেট নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান টাইপ অফ এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। তাহলে তুমি নিজের কথায় নিজেই ফাঁসছো কিন্তু। যাই হোক, ঠিক আছে, তুমি আমাকে বলো যে সেখানে কি আমরা 10 ডাউন এগ্রিগেট ইউজ করতে পারি? না স্যার, আচ্ছা, ওখানে যদি 10 ডাউন এগ্রিগেট ইউজ করা হয়, তাহলে কি প্রবলেম হতে পারে? যখন টাইলটা আমি বসাবো, তখন টাইলটাতে যে সেটেলমেন্টটা সেটা হবে না, মানে একটা সেটেলমেন্টের আমাদের দরকার পড়ে, তবে টাইলটা লেভেল করতে পারবো। নাহলে যদি 10 mm ডাউন আমরা এগ্রিগেট ইউজ করি, আমরা টাইলটা লেভেল করতে পারবো না।
আচ্ছা, টাইলে একটা কথা খুব ইউজ হয়, লিপিং। জানো লিপিং মানে কি? না স্যার, জানেন? আচ্ছা আচ্ছা, টাইলে কখনো ওয়েজ টেস্ট করেছো? ওয়েজ টেস্ট? ওয়েজ টেস্ট, আমাদের একটা অ্যাব্রেশন টেস্ট আছে। না না, হয়ে ওটাই যাওয়া, হয়তো। হয়ে না, যাওয়া, হয়ে যাওয়া টাইলস হয়ে যাওয়ার পরে কথা বলছি। না, 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 আমি জানি না, আমার জানি না। আচ্ছা, ঠিক আছে। তোমার ইন্টারভিউ এখানে মোটামুটি শেষ করা যায়, আর এটাকে টেনে লাভ নেই। বলো তুমি কি বুঝলে, বলো। মানে আমি কি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছি, জানি না বলে দিচ্ছি? না, তুমি আমার তুমি মনে হলো বলো যেটা। আগে, তোমার তোমার এক্সপিরিয়েন্স আগে আমি শুনবো, না, তারপরে আমার আমি। মনে তুমি কি ঠিকঠাক ইন্টারভিউ আম- দিলে? তুমি সব বলতে পারলে? কোন জায়গাগুলো তোমার কমতি ছিল, কোনটা তুমি ভালো করেছো, তুমি নিজে বলো। তোমার রিয়েলাইজেশন কি? আমার আমি সাইটের দিকটা ভালো করেছি। ওকে। আর আর বাকি ল্যাব দিকটা মডারেট পারফর্ম করেছি। আর আর উম, আর মোটামুটি মডারেট টু মডারেটই হয়েছে আর কি ইন্টারভিউটা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। যেটা আমার মনে হয়, মডারেট পরে আমি আসছি ওটাতে। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আহ, তুমি গেস কেন করছো? মানে আমি জানি না তুমি আমার ভিডিওগুলো ফলো করো কিনা। আমি এটা নিয়ে আমি 19 নাম্বার ভিডিও ছাড়লাম। ইচ অ্যান্ড এভরি ভিডিওতে আমি প্রত্যেককে বলে আসছি যে তুমি যদি কোনো একটা জিনিস সম্পর্কে না জানো, লজ্জার কিছু নেই, সবাই সবকিছু জেনে আসে না। ইটস নট পসিবল। তো তুমি গেস করে পরে ভুল জায়গাতে ঢুকে যেও না। যে জিনিসটা তুমি জানো না সেটা গেস করতে যেয়ে যদি তুমি দুটো আরো ভুল অ্যান্সার দাও, সেটা কি তোমার জন্য, তোমার ইমেজের জন্য বেটার? না, অবশ্যই। তাহলে ওদের কাছে ধারণাটা কিন্তু আরো দৃঢ় হয়ে যাবে যে এ তো, এ কিছুই জানে না, এ যা বলছে ভুলভাল করছে। একে যদি আমি সাইটে পাঠিয়ে দিয়ে ভুল কাজ করে দিয়ে চলে আসবে, দিয়ে রাতের বেলায় আহ, মানে হেড যে থাকবে তার কাছে ফোন আসবে যে সাইটে এরকম গোলমাল হয়ে গেছে। এরকম কিছু ইমপ্রেশন ওখানে ক্রিয়েট করো না। এর থেকে তুমি জানো না, ইটস বেটার। তুমি যদি না জানো, দেখো এটা সিম্পল একটা সাজেশন, সেটা হচ্ছে তুমি যদি না জানো তাহলে তার মানে কি, তুমি যখন সাইটে কোনো জায়গায় কিছু জানবে না তার মানে তুমি সেটা কাউকে আস্ক করবে। হুম। কাউকে কাউকে জিজ্ঞেসে করে তারপরে প্রশ্ন কাজটা করা, সেটা কি বেটার নয়? হ্যাঁ, ভুল কাজ করার থেকে তো সেটা অনেক বেটার। তাই তোমার হ্যাঁ, যদি কোনো জায়গাতে মনে হচ্ছে যে না আমি অনেক তাড়াতাড়ি গিভ আপ করে দিচ্ছি, এই কথাটা একদম ভুল। তুমি ভুল দুটো ভুল অ্যান্সার করে আরো দুটো ভুলকে ডেকে আনার কোনো মানে নেই কিন্তু। হ্যাঁ, তুমি এটা করতে পারো যে স্যার আমি আমি চেষ্টা করছি, আমি একবার গেস করতে চাইছি। ইটস ওকে, যেটা তুমি একবার বললে। এবারে কেউ যদি তোমাকে সুযোগ দিল তো বেটার, সুযোগ না দিল তো তুমি বলবে না, কিছু এসে যায় না তোমার। বাট তোমাকে, হুম, তুমি যেহেতু দেখো তোমার তুমি তো আগে বলা উচিত, তুমি যখন বললে না যে আমি এলএনটি তে এই কাজটা দেখেছি, ওটাকে ওখানে অ্যাড করে দেওয়া বেটার। কারণ বিল্ডিং কনস্ট্রাকশন বলতে জেনারেলি প্রথমে লোকজন তোমাকে স্ট্রাকচার থেকে প্রশ্ন করে, ফিনিশিং এ তো যায় না, ফিনিশিং ইজ এ হ্যাঁ, হিউজ আইটেম। তো তুমি তখন হ্যাঁ, ওখানে এটা অ্যাড করে দিতে পারো যে আমি 2 বছর এলএনটি তে ছিলাম এবং অ্যাজ এ আমি ফিনিশিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, এটাও বলতে পারো। তাহলে স্পেসিফিক হয়ে যাবে জায়গাটা। আর তোমাকে হুম। টেস্টগুলো একটু দেখতে হবে, তো টেস্টগুলো তুমি অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান কাজ করছো, একটু টেস্টগুলো দেখে নাও। মানে টেস্ট, হ্যাঁ, দেখেছি আমি। কিন্তু হিউজ টেস্টও তো মানে আমাদের মানে অনেক ডেটা, অনেকই ডেটা আছে এবারে। কিছু তো করার নেই, সব সময় তোমার তো জবটাই ওরকম। মাথায় থাকে না কিছু তো করার নেই ভাই, টেস্ট। জবটাই তোমার ওরকম। তুমি যে জবে রয়েছো সেই জব সম্পর্কে তুমি যদি ওয়াকিবহল অ্যান্সার না দিতে পারো, এটা তো একটা লজ্জার ব্যাপার না? তাদের মনে একটা ডাউট তৈরি হয়ে যেতেই পারে, তাই না? মেবি হয়তো তোমাকে এত কঠিন ধরলোই না, তোমাকে হয়তো ছোটখাটো কোশ্চেন ধরে ছেড়ে দিল, তোমাকে হয়তো বললো আচ্ছা বলো তো সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট কিভাবে হয়, এরকম বলে ছেড়ে দিল, হতেই পারে। ইন্টারভিউ ইজ জাস্ট এ লাক। ওখানে যেয়ে পরে তুমি কি প্রশ্ন ধরবে কেউ জানে না।
বাট তুমি হুম। মানে আমার মনে হয় কঠিনের জন্য প্রস্তুত হয়ে যাওয়াটা বেটার নয় কি? এবারে স্যার সমস্ত টেস্ট তো আমরা পারফর্মও করি না, যেমন এসপিটি, তারপরে প্লেট বিয়ারিং, প্লেট লোড, কিন্তু এগুলো তোমাকে তো তার পারফর্মস। পিছনের গল্পটা তো জানতে হবে। মানে স্যার আমি পড়েছি, কিন্তু স্টিল সব তো স্যার মাথাতেও থাকে না, মানে এটাই সমস্যা আর সে কি, এত সেটা ডেটা। তো সেদিনের ব্যাপার, সেটা সেদিন যেরকম অ্যান্সার করতে পারবে হ্যাঁ। সেরকম হবে। কিন্তু আমার মনে হয় যে একটু মানে অন্য জিনিসগুলো না, মানে তোমার প্রোফাইলটা যেরকম, তাতে তোমার ওগুলোকে একটু বেশি করে মানে গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। আমি স্যার দেখছি, আমি যে মাথায় সবসময় মনে আসে না, ঠিক অনেকটাই আছে। থিওরিটিক্যাল ব্যাপারগুলো, যথেষ্টই। হ্যাঁ ঠিক আছে, যেটা এমনি স্যার যতটা যতটা তুমি ওভারঅল পারবে স্যার কিরম ততটাই মনে হলো? ডেলিভার করবে, এরকম ওখানে ওই পারফরমেন্স স্পেসার এরকম ভাবে ক্রিয়েট করে পরে যেও না। হ্যাঁ, এমনি ওখানে হ্যাঁ। ক্যাজুয়ালি যাবে, কিপ ইট সিম্পল। তর্ক করবে না, ভুল বলবে না, ব্যাস এটুকু মাথায় নিয়ে যাবে, আমি ভুল বলবো না, ঠিক আছে আমার হলো না 50% অ্যান্সার আমি দিতে পারলাম না, ইটস ওকে, বাট হুম। ভুলটা যেন না হয় আর কি। তুমি আমার অনেক, আমি তো কোনো 20টা নয় ভিডিও ছেড়েছি এই একই জিনিস নিয়ে বলছি। একটু দেখো বাকিদের অ্যাটিটিউড গুলো, একটু দেখো, কারোর হয়তো একটু খারাপ পাবে, কারো কোথায় ভুল করছে সেটাও বুঝতে পারবে, নিজে সেখান থেকে একটু শিখতে পারবে, এই আর কি। হ্যাঁ। এমনি স্যার ওভারঅল কিরকম মনে হচ্ছে মানে আমাকে? ওভারঅল বলতে তোমার যদি এরকমই ইয়ে থাকে, দেখো তুমি তো এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, অলরেডি কাজ করছো এবং বেটার একটা জায়গাতে রয়েছো, ভালোই রয়েছে, তাহলে মোটামুটি মোটামুটি একটা তুমি 45 এরকম একটা ধরে রাখো, যা বুঝছি আমি। এবারে এটা যদি তুমি হয়তো তোমার যে এক্সপিরিয়েন্সে প্রথম দিকের যে কোশ্চেন গুলো, ওটা যদি তুমি একটু বেটার দিতে পারতে, তাহলে হয়তো সেই জায়গাটাতে হয়তো 55 অব্দি যাওয়া যেত। তোমার কি হুম। এবারে নাম আছে না ফেজ 3-তে আছে? না না, আমি তো একদম শেষে আছি আমি। আচ্ছা তোমার 1850 আছে নাম, 1850 নম্বরে। মানে তুমি জেনারেল ক্যাটাগরিতেই পাস করেছো তো? হ্যাঁ, ওবিসি বি ক্যাটাগরি আমার। আচ্ছা তোমার অ্যাকচুয়ালি ওবিসি কিন্তু বি, জেনারেল আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে ওবিসি বি। পেরেছি। ঠিক আছে, নো ইস্যু। 45 to 50 মার্কস ক্যারি করাটাও যথেষ্ট, অসুবিধা কিছু নেই, একটু তোমাকে যেটু বেটার ওয়ান করতে হবে। ফিফটি থ্রি মতো আছে। 153? 153 মতো। হুম। ঠিক আছে, তুমি তোমার একটু প্রফেশনাল জায়গাটাকে একটু বেটার করে নাও। আমার মনে হয় ওটা তোমাকে তো এখন আমি 45 বলছি, সেটা হয়তো আর একটু বেড়ে যাবে, তখন 55 এরকম একটা নাম্বার আসার চান্স থাকবে সবসময়।